নমস্কার। খবরদার কথা নয়, আজকে চলে এসেছি সুকান্ত একাডেমির অডিটোরিয়ামের সামনে। কেন এসেছি? এখানে রবীন্দ্র পরিষদ ৬৩তম অষ্টব্যাপী বার্ষিক সাহিত্য মেলা। এই রাজ্যে এই মুহূর্তে এই ধরনের মেলা আমাদের সাংঘাতিক রকমের আনন্দিত করে এবং আশ্চর্য হয়ে যায় এই পরিবেশের মাঝখানেও কিভাবে তাদের এই মেলা করার আগ্রহ জাগলো। স্বাভাবিকভাবেই দীর্ঘদিন ধরে এই রবীন্দ্র পরিষদ এই কাজটি করে চলেছেন। ভেতরে নানা রকম অনুষ্ঠান হচ্ছে। ৮ দিনব্যাপী এই অনুষ্ঠান চলবে রবীন্দ্র পরিষদের নিজস্ব গৃহে। আপনাদের তো আমাদের মাধ্যমে আমন্ত্রণ জানাচ্ছি, দেখবেন। আমরা পেয়ে গিয়েছি রবীন্দ্র পরিষদের মাননীয় সম্পাদক শ্রী রামেশ্বর ভট্টাচার্য মহোদয়কে। আমার বাঁদিকে আছেন। একটা নমস্কার। বিষয়ে জানতে চাইছি যে এই মেলাটা মানে কি পর্যায়ে নিয়ে যাচ্ছেন? ৬৩তম তো। ৬৩তম মানে বুঝতেই পাচ্ছেন যে ১৯৬১ সালে হুম, রবীন্দ্র শতবর্ষে হুম, আমাদের অগ্রজরা, আমাদের মাস্টারমশাইরা এটা শুরু করেছিলেন। ত্রিপুরার সেই সময়কার সমস্ত হুম, তরুণ অধ্যাপক এবং রাজ্যের বিভিন্ন ব্যক্তিবর্গ, আজকে এটা ৬৩তম। হুম, তো এই ধরনের একটি প্রতিষ্ঠানের নানা রকমের কার্যক্রমের ভিতর দিয়ে চালিয়ে যাওয়া সত্যি একটি, আমি বলবো যে কঠিন বিষয়। উল্লেখযোগ্য ঘটনা, ঐতিহাসিক ব্যাপারও বটে, কঠিনও। কঠিনও বটে। এখনকার যে সময়, যেখানে গভীর চিন্তার কোনো ছাপ কোথাও থাকে না, হুম, হ্যাঁ, কেবলই উপরি উপরি সমস্ত ব্যাপার, হুম, সেখানে থেকে সিরিয়াস বিষয় নিয়ে কথাবার্তা বলা, চিন্তাভাবনা করা, সেটা আমরা নিয়মিত করে যাচ্ছি। হুম, এই অষ্টব্যাপী সাহিত্য মেলার আজকে আমাদের উদ্বোধনী দিন। উদ্বোধনী দিনে আমরা বিশিষ্ট ব্যক্তিকে আহ্বান করি এখানে এসে বক্তব্য রাখার জন্য। হুম, এবারের সাহিত্য মেলায় বক্তব্য রাখছেন ডক্টর পার্থজিৎ গঙ্গোপাধ্যায়। এইবার কয়েক বছর ধরে আমরা একটা পুরস্কারও চালু করেছি, সেটা হচ্ছে সুনীলা দেবী এবং রসিকরঞ্জন দেব স্মৃতি পুরস্কার। ঠিক। এই রসিকরঞ্জন দেব স্মৃতি পুরস্কারে এবার ভূষিত হলেন রাজ্যের আমাদের প্রবীণ শিল্পী, যাতে পথিকৃৎ বলা যায় ককবরক সঙ্গীতের, হ্যাঁ। হ্যাঁ, মহেন্দ্র দেব বর্মার কন্যা, সুযোগ্যা কন্যা পথিকা দেব বর্মন। তাকে আমরা এবার সম্মানিত করলাম। হুম, তিনি ত্রিপুরায় এই রবীন্দ্রসঙ্গীতে ককবরককে প্রচার করার জন্য তিনি হুম, যে উদ্যোগ নিয়েছিলেন আজকের থেকে বহু একদম। বছর আগে, হ্যাঁ। সেটার স্বীকৃতি স্বরূপ, এবং তিনি আমাদের রবীন্দ্র পরিষদেরও সদস্য। হুম, আজকে আমরা এই 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 পথিকাদিকে আমরা সম্মাননা জানালাম। এটা আমাদের কাছে খুব গর্বের, এবং তরুণ প্রজন্ম আশা করি নতুন করে আবিষ্কার করবেন পথিকাদিকে, পথিকা দেব বর্মনকে। ঠিক। আজকে আমরা সম্মাননা জানালাম সুনীলা দেবী সমাজসেবার জন্য সান্ধনীর। আপনারা জানেন হ্যাঁ, যে আমাদের এটা যদি একটু বলেন শান্তনীরকে কেন? সান্ধনীর হচ্ছে একটি বৃদ্ধাশ্রমের তারা পরিচালক। হুম, সেই পরিচালক গৌতম রায় বর্মনকে আমরা তার প্রতিনিধি হিসেবে আমরা সম্মানিত করেছি। হুম, আপনারা জানেন যে আমাদের এই সময়টায় মানে পরিবারগুলো যখন, বৃহৎ পরিবারগুলো ভেঙে ভেঙে ছোট হয়ে যাচ্ছে, হুম, তখন সবচেয়ে বেশি মুশকিলে পড়ছেন আমাদের বৃদ্ধরা। হুম, তাদের দেখভাল করার কেউ থাকে না। তাদের বৃদ্ধ বয়সে সময় কাটাবার কোনো লোক নেই। হুম, ছেলেমেয়েরা বাইরে, হুম, পরিবার ভেঙে যাচ্ছে, হুম, যৌথ পরিবার নেই, হুম, পরিবারও ছোট হয়ে যাচ্ছে। ঠিক। সেই জায়গায় দাঁড়িয়ে সান্ধনীর আজকে দীর্ঘ বেশ কয়েক বছর ধরে মানে তাদের নিজস্ব উদ্যোগে এবং মানুষের কাছ থেকে সাহায্য নিয়ে, অকাতরে সাহায্য নিয়ে, হুম, কোনো সরকারি অনুদান ছাড়া একটি প্রতিষ্ঠান চালিয়ে যাচ্ছে। এটা একটা ঐতিহাসিক ঘটনা বলবো, সেটা একটা অসাধারণ ঘটনা বলবো। যে আজকে আমরা অনেকে বলি যে বয়স্কদের পাশে দাঁড়াতে হবে, অনেক হুম, আইনও হয়েছে, হুম, কিন্তু সেবা ধর্ম দিয়ে কাজ করার মতো অবস্থা ঠিক। সেটা নেই। হ্যাঁ, সেবা ধর্মটা নিয়ে কাজ করার মতো কেউ কেউ করছে না, সেটা আমরা দেখতে পাচ্ছি। আমরা গিয়েছিলাম সান্দনীরে, আমরা দেখেছি তাদের যে শেষ জীবনের যে পারানি, হুম, শেষ জীবনের যে তাদের যে সুখ দুঃখ, তাদের স্মৃতি কাতর তাদের দিনগুলো, তারা খুব সুন্দরভাবে থাকছেন, কথা বলছেন, তাদের স্বাস্থ্যের ব্যাপারটা, তাদের মানসিক এবং তাদের সাংস্কৃতিক সব কিছু মিলে হুম। এই সান্দনীর আমাদের কাছে একটা তীর্থক্ষেত্র হয়ে উঠছে। এই 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 ৮ দিনের অনুষ্ঠানটা যদি একটু সংক্ষেপে বলে দেন। আমরা ৮ দিনে আজকে উদ্বোধনী অনুষ্ঠান হলো। ঠিক, এরপরে আমরা পরবর্তী ৪ দিন আমরা আলোচনা সভা করব। আমাদের এই আলোচনা সভাগুলো কিন্তু অত্যন্ত সাম্প্রতিক বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করি। ঠিক।
যেমন আমরা প্রথম দিনে বিশ্ব প্রসঙ্গ আলোচনা করব। বিশ্ব প্রসঙ্গে এবার ধরুন আমরা আলোচনা করব যে আমাদের যে বন্যপ্রাণী সংকট সেটা, এবং আরেকটা বিষয় আমাদের আলোচনা থাকবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যে কৃত্রিম বুদ্ধিমত্তা আমাদের যে বিবেককে কতটুকু আগামী দিনে নষ্ট করে দিতে পারে কিনা সেটা নিয়ে আমরা আলোচনা করব সময়। এই বিশ্ব প্রসঙ্গে এই বিষয়টা আলোচনা করব। ভারত প্রসঙ্গে আমরা দুইটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব, সেটা হচ্ছে বর্তমান যে বিচার ব্যবস্থা তার স্বাতন্ত্র্য কতটুকু রয়েছে, সে কি আদৌ স্বাধীন, বা তার উপরে কতটুকু চাপ সৃষ্টি করা হয়েছে, কেন বিচার ব্যবস্থাটা মানে তাড়াতাড়ি হয় না, প্রলম্বিত হচ্ছে, একটা কেস 20 বছর 40 বছর ধরে চলছে। এই ভারতীয় বিচার ব্যবস্থার স্বাতন্ত্র্য এবং বিড়ম্বনা নিয়ে আমরা এই বছর কথা বলবো দ্বিতীয় দিন। আরেকটি বিষয় হচ্ছে যে আমাদের সেটা বিচার ব্যবস্থা নিয়ে কথা বলবেন বিভাস কিলিকদার। আর দ্বিতীয় দিনে আরেকটা বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে যে সংখ্যাগুরুবাদ বনাম মানে বহুস্বর। এই যে ভারতের বর্ষে যে একটা সংকটের দিন এসছে, একদিকে আমরা সংখ্যাগুরুবাদের দিকে যাচ্ছি, আর একদিকে বহুস্বর যেটা আছে, বহুত্ববাদ যেটা আছে, বিচিত্রতা যেটা আছে, সেটা ডুবে যাচ্ছে। তো এইটা নিয়ে আমাদের সামনে কথা বলবেন চন্ডিকা বসু মজুমদার। এটা আমরা দ্বিতীয় দিন এই কথাগুলো আমরা আলোচনা শুনবো। হ্যাঁ, তৃতীয় দিন আমরা আলোচনা করব উত্তর পূর্ব এবং ত্রিপুরা। উত্তর পূর্ব এবং ত্রিপুরাতে আমাদের আলোচনা হবে যে চাকমা জনজাতির সমাজ ও সাহিত্য নিয়ে আলোচনা হবে এইটা। এবং চতুর্থ দিন আলোচনা হবে আমাদের রবীন্দ্রনাথ বিচিত্র, এটা আমাদের চতুর্থ দিন থাকে। সেখানে আমরা ব্রজেন্দ্র কিশোর দেববর্মা এবং ত্রিপুরার সম্পর্ক নিয়ে কথা বলবো, সেটা আমরা কথা বলবো ওই দিনে। আর আরেকটা বিষয়ও থাকবে, আপনারা জানেন যে আমাদের রাজ্যের কথা সাহিত্যের ভগীরথ হচ্ছেন বিমল চৌধুরী। এই বিমল চৌধুরীর শতবর্ষকে সামনে রেখে ডক্টর গীতা দেবনাথ আলোচনা করবেন চতুর্থ দিন। পঞ্চম দিন আমাদের হবে বহুভাষিক কবি সম্মেলন। আপনারা জানেন যে এত বছর ধরে ত্রিপুরা রাজ্যের যত ভাষার কবিরা আছেন সব ভাষার কবিদের নিয়ে প্রথম কবি সম্মেলন কিন্তু ত্রিপুরা রবীন্দ্র পরিষদই করে। সেটা আজকে থেকে প্রায় 50-60 বছর আগে এই কবি সম্মেলন হবে আমাদের পঞ্চম দিনে। সেটা 3রা মে হবে। 4ঠা মে হবে এই সুকান্ত একাডেমিতেই শিশু নাটক। এটা আমাদের শিশুদের নিয়ে রবীন্দ্রনাথকে সামনে রেখে রবীন্দ্রনাথের নাটক, রবীন্দ্রনাথের গান, রবীন্দ্রনাথের কবিতা, রবীন্দ্রনাথের ভাবনা নিয়ে 3টি নাটক উপস্থাপন করবে। একটা অর্কদ্যুতি করবে, একটা সুরপঞ্চম করবে, আর ত্রিপুরা রবীন্দ্র পরিষদের যে শাখা যেটা আছে নাট্যভারতী তারাও করবে এই 3টা। এবং শেষ দিন হচ্ছে আমাদের সমাবর্তনের এবার ভাষণ দেবেন ডক্টর নির্মল দাস। সেটা হবে দক্ষিণী গৃহেতে। সেটা হবে 6 তারিখ। সেখানে সারা বছর ধরে আমরা যেসব কম্পিটিশন করি, পরীক্ষা নেই, সেগুলো নিয়ে আমরা তাদেরকে সম্মানিত করব, এবং আমরা সারা ত্রিপুরার সাংস্কৃতিক প্রতিযোগিতা যেগুলো করেছি তাদের সফল প্রতিযোগিতা দিয়ে আমরা করব। আপনারা সবাই আসবেন। আমরা শুভ চিন্তার পক্ষে দাঁড়াতে চাইছি, সাধারণ মানুষকে চাইছি। আমরা চাই না যে মানে এখন যেভাবে ভাগ করা হচ্ছে, ধর্মের নামে বিভাজন তৈরি করা হচ্ছে। আমরা মানব ধর্মে বিশ্বাস করি রবীন্দ্রনাথের, আমরা মানুষে মানুষে মিল ঘটাতে চাই। রবীন্দ্র পরিষদ 63 বছর ধরে এই কাজটি করে যাচ্ছে। আগামী দিনে আপনাদের পাশে পেলে এই কাজটি সামনের দিকে এগিয়ে যাবে। খবরদার কথা নয়, তার সাফল্য কামনা করছে। আমরা পরবর্তী অনুষ্ঠানগুলি দেখানোর জন্য আপনাদের নিয়ে যাচ্ছি হলের ভেতরে। ইতিমধ্যে আমরা পেয়ে গিয়েছি সান্ধ্যনীরের যিনি এই মুহূর্তে যিনি পরিচালক সম্পাদক শ্রী গৌতম রায় বর্মন, তাকে পেয়ে গিয়েছি। তার সঙ্গে দু একটি কথা বলবো। আজকে এই অনুষ্ঠানে আমার ডান দিকে আছেন গৌতম রায় বর্মন, যিনি সান্ধ্যনীর সম্পর্কে ডক্টর ভট্টাচার্য আপনাদের বলেছেন বিষয়টা কি। এই সান্ধ্যনীরের আজকে যে সম্বর্ধনাটা হলো, এই সাধারণ সম্বর্ধনা হিসেবে যদি আমরা দেখি ভুল করা হবে। এই জায়গায় দাঁড়িয়ে আজকে কেমন মনে হচ্ছে, কতটুকু সাফল্য পাওয়া গেল বলে মনে হচ্ছে? এটা তো নিশ্চয়ই সাফল্যের একটা প্রতিফলন, এটা অস্বীকার করা যায় না। তবে এটা ব্যক্তি সাফল্য না, এটা সমষ্টিগত সাফল্য। সান্ধ্যনীর একজন ব্যক্তির দ্বারা চালানো সম্ভব না। এটা সম্মিলিতভাবে সান্ধ্যনীর সকল সদস্য এবং যারা সান্ধ্যনীর হিতাকাঙ্ক্ষী আছে সবার জন্য এটা একটা আনন্দের দিন, সাফল্যের দিন। এই সান্ধ্যনীরে আমরা যা শুনেছি বা যতটুকু জানি,
কোনো রকম সরকারি সাহায্য ছাড়া আমি যদি ভুল না করি সম্ভবত উত্তর পূর্বাঞ্চলে একমাত্র জায়গা যেখানে কোনো রকম সরকারি সাহায্য ছাড়া এই সান্দনিরের কাজকর্মগুলি চলছে। কিভাবে সম্ভব হচ্ছে? আসলে এটা সম্ভব হচ্ছে মানুষের ঐকান্তিক ইচ্ছা ভালোবাসার ফলে এটা সম্ভব হচ্ছে। সান্দনির যখন শুরু হয়েছিল এইভাবে মানে কোনো সরকারি সাহায্য ছাড়া চলবে এরকম একটা প্রতিশ্রুতি নিয়ে যখন পথ চলা শুরু করলো, তখন অনেকের কাছে ব্যাপারটা মানে ইউটোপিয়া বলে মনে হয়েছিল। অনেকের কাছে মনে হয়েছিল এটা কোনোদিনে বাস্তবায়িত হবে না, এটা মুখ থুবড়ে পড়বি। কিন্তু আসলে মানুষ যদি দৃঢ় প্রতিজ্ঞ হয় এবং ঐকান্তিকতা যদি থাকে, তাহলে সাধারণ মানুষ আশেপাশে এখনো এসে দাঁড়ায় এবং সাধারণ মানুষের সাহায্যে হাত বাড়ানোর ফলে সদস্য তো আছেনই, তার সাথে অসংখ্য শুভানুধ্যায়ী আছেন যারা সান্ধনীরকে নিয়মিত সাহায্য করছেন, আর্থিক সাহায্য করছেন, যার ফলে সান্ধনীর এগিয়ে চলতে পারছে। একটা শেষ প্রশ্ন, এই সান্ধনীরের বিষয়টা মাথায় এলো কি করে? সান্ধনীর বিষয়টা মাথায় এসেছে মূলত আমার বড় ভাই পুরুষোত্তম রায় বর্মন, তারপরে ধীরাজদা, তারপর জীবনদা, তারা ছিলেন, তারাই মূলত এই এই ধরনের একটা প্রতিষ্ঠান করার পরিকল্পনা গ্রহণ করেছিলেন এবং সান্ধনীর নামকরণ করেছিলেন আমার বড় ভাই। এইভাবেই সান্ধনীর ধারণা এসেছে। পরবর্তী সময় আমরা এটাতে অংশগ্রহণ করি। আমরা পরবর্তী সময় আসি, যখন সলতা বাগানো শুরু হয় তখন আমরা ছিলাম না, অনেকেই ছিলাম না, কিন্তু পরবর্তী সময়ে আমরা এই কাজে আমার সান্ধনীর কীভাবে চালানো যায়, সান্ধনীকে কীভাবে আরও ভালোভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, এই দিকটায় আমরা সবাই মিলে চেষ্টা করি, যার ফলে এখন পর্যন্ত সান্ধনীর একটা ব্যতিক্রমী প্রতিষ্ঠান হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছে। অসংখ্য ধন্যবাদ। আমরাও চাই সান্ধনীর এগিয়ে চলুক, অসহায় মানুষদের পাশে সান্ধনী দিনের পর দিন এগিয়ে চলুক, সেটা আমরাও চাই। ইতিমধ্যে যে শব্দটা বেরিয়ে এলো গৌতমের পাশ থেকে, সেটা হচ্ছে আমাদের এই সান্ধনীরের বিষয়ে আরও যদি কিছু জানতে চাই, আমরা পেয়েছি সান্ধনীরের কাছাকাছি কয়েকজন মানুষকে। কবিরবাবুকে পেয়ে গেছি। কবিরবাবুকে আপনারা চেনেন, এর আগেও আমাদের এই অনুষ্ঠানে এসেছেন, অন্য অনুষ্ঠানে এসেছেন। কিভাবে দেখছেন সান্ধনীরকে? সান্ধনী তো একটা ব্যতিক্রমী অনুষ্ঠান, একটা ব্যতিক্রমী প্রতিষ্ঠান। মানে আমি সান্ধনীর সাথে আপনার বিগত 10 বছর ধরে যুক্ত আছি। আমি সহ সম্পাদক রূপে দায়িত্ব পালন করে আসছি। তো এটার মতো প্রতিষ্ঠান ত্রিপুরা রাজ্যে কেন, পুরো উত্তর পূর্বাঞ্চলেই নেই। যেটা আমাদের সম্পাদক মহোদয় বলে গেলেন যে সরকারি সাহায্য ব্যতীত, কোনো প্রাতিষ্ঠানিক সাহায্য ব্যতীত এরকম একটা প্রতিষ্ঠান আপনি খুঁজে পাবেন না। এইভাবে অসহায় 40 জনের মতো বৃদ্ধ বৃদ্ধা, আর কিছুদিন আগে অবধি আমাদের এখানে যারা দুস্থ শিশু ওরাও এখানে পড়াশোনা থেকে শুরু করে খাওয়া দাওয়া, তো খেলাধুলা সব কিছুরই যোগান ছিল। আর বৃদ্ধ বৃদ্ধাদের আমৃত্যু, যাদের কিছুই নেই, ধরুন যাদেরকে ছেলেমেয়েরা ত্যাগ করেছে, বা যারা ধরুন পথে ঘুমাতো, বাস স্টপে ঘুমাতো, রিক্সা চালিয়ে বয়স ফুরিয়ে গেছে, এখন আর কামাতে পারছে না, এখন রাস্তায় পড়ে আছে, আমরা ওদেরকে ধরে তুলে এনে সান্ধনীরে ঠাঁই দিয়েছি। তো এরকম একটা ব্যতিক্রমী প্রতিষ্ঠান যারা কোনো সাহায্য ছাড়াই চলছে, এরকম খুঁজে পাওয়া আমার মনে হয় না ত্রিপুরা রাজ্যে আর কোথাও আছে। যাক, আমি তো শুনিনি। আর সবচেয়ে বড় কথা, সর্বশেষ যে কথাটা জানতে চাইছি সেটা হচ্ছে যে এই সান্ধনীর পরবর্তী মানে ইচ্ছেটা কি, বা তারা কি করতে চাইছেন, কিভাবে এগিয়ে যেতে চাইছেন? আমরা সাধারণ মানুষের সাহায্য আরও যদি পাই, তাহলে আমাদের চেষ্টা হবে, এখন আমাদের 40-45 জন আছে, আমরা এটাকে 100 জন করার। তারপর আরও প্ল্যান আছে আমাদের যে কোনো একটা দাতব্য চিকিৎসালয় এরকম যদি কিছু করা যায়। হ্যাঁ, আমরা মাঝে মাঝে এরকম মেডিকেল হেলথ ক্যাম্পের মতো করি, কিন্তু ওটা তো হয়ে ওঠে না সবসময় করা। তো আমরা চাইছি যেন এরকম একটা কিছু করা, যাতে যারা দুস্থ, যাদের সবসময় চিকিৎসা করাতে পারছে না, ওদেরকে একটা এরকম কিছু ব্যবস্থা করা, যারা সান্ধনীরে এলে ন্যূনতম প্রাথমিক চিকিৎসাগুলো যাতে ওরা করতে পারে, এরকম আমাদের একটা প্ল্যান আছে। তারপর আমাদের সংখ্যা আরও বাড়ানো, যেমন এখন 40-45 জন আছে, তো আমরা অর্থনৈতিকভাবে আরেকটু যদি সাহায্য পাই,
তাহলে আমাদের প্ল্যান আছে এটাকে 100 নিয়ে যাওয়া। কবিরবাবুকে অসংখ্য ধন্যবাদ। আমরা যেভাবে পেয়েছি স্বাভাবিকভাবেই সান্ধ্বনী সম্পর্কে যত জানতে চাইছি আরও অনেক বেশি জানতে চাই। এই প্রসঙ্গেই আরেকজন কৃতি শিক্ষক এই রাজ্যের, এতক্ষণ কবিরবাবু কৃতি শিক্ষক, আরেকজন কৃতি শিক্ষককে আমরা পেয়ে গেলাম, রাজীব পাল আমার ডান দিকে দাঁড়িয়েছেন। ডক্টর রাজীব পালকে আপনারা চেনেন, আমাদের এই অনুষ্ঠানে এসেছেন এবং সান্ধ্বনীর যে কমিটি রয়েছে তার কার্যকরী কমিটির সদস্য। কিভাবে দেখছেন আজকের এই পুরস্কার প্রাপ্তিটাকে? পুরস্কার বলবো না, সম্বর্ধনা বলছি। সংবর্ধনা। আজকের এই সংবর্ধনা অনুষ্ঠান যেরকম এই আমাদের স্বীকৃতিটা, যে স্বীকৃতিটা, সেটা অ্যাকচুয়ালি সান্ধ্বনীর জন্য একটা গৌরবময় অধ্যায়। সান্ধ্বনী যেভাবে কাজ করে চলছে, সান্ধ্বনীর মধ্যে যে আজকে যে এই আমাদের যে সম্পাদক, তার ভূমিকা অতুলনীয়। বর্তমান যুগে এরকম একজন শিক্ষক, এরকম একজন সমাজসেবী পাওয়া আমার নজরে একদম পুরো সত্যভাবে বলছি, আমার নজরে পুরো মানে দেখাই জানে এরকম। উনি এরকম ভাবে নিরলসভাবে কাজ করে চলছে, কোনো স্বার্থ ছাড়া যেভাবে আপ্রাণভাবে উনি চেষ্টা করে চলছে এই সান্ধ্বনীকে গড়ে তোলার জন্য। সান্ধ্বনীর প্রতিটা মানুষের প্রতি উনি যেরকম সজাগ থেকেছে, তার প্রতি আমরা অত্যন্ত কৃতজ্ঞ এবং আমরা ধন্য যে উনার সংস্পর্শে এসে আমরা সান্ধ্বনীর সঙ্গে জড়িত হতে পেরেছি। এখন মনে হয় না যে সরকারি সাহায্য ছাড়া আর কতটুকু এটা এগিয়ে নিয়ে যাওয়া যাবে, এরকম একটা সংশয় কাজ করে না? তো বটে আছে, কিন্তু ব্যাপার হলো যে মানুষের সদিচ্ছাটা এবং আমরা যে পরবর্তী প্রজন্মটা আমরা চেষ্টা করছি যে এই যে পুরুষোত্তম স্যারের বা এই জয়দার যে গৌতম রায় বর্মন স্যারের যে এই আদর্শটা, সেটা কতটুকু পর্যন্ত অগ্রসর করে নিয়ে যেতে পারি এবং আগামী প্রজন্মকেও সঠিক শিক্ষাদানের মাধ্যমে আমরা যাতে এই পথে অগ্রসর করাতে পারি, সেটারও আমাদের একটা সচেষ্টা থাকবে, যাতে ওনাদের যে দুশ্চিন্তাটা আছে যে যে তাদের এরকম একটা সামাজিক কাজ করার যে তাদের মধ্যে যে শুধুমাত্র শিক্ষাটা কি খালি নিজের চাকরি করে নিজের উপার্জন করাটা না, সমাজ কিছু দেওয়া হলো শিক্ষার প্রকৃত বহিঃপ্রকাশ। সেই বহিঃপ্রকাশটা যাতে আমরা পরবর্তী প্রজন্মের মধ্যে দিতে পারি, সেটাও আমাদের লক্ষ্য থাকবে। অসংখ্য ধন্যবাদ। প্রত্যয় থাকলে কি না হয়, মানুষ কি এভারেস্টের চূড়ায় ওঠেনি? উঠেছে তো, কেন পারা যাবে না? অনাথ যাদের কেউ নেই, সহায় সম্বলহীন যারা, তাদের জন্য কেউ এগিয়ে আসবে না? আজকে শক্তিশালী মানব সমাজ তাদের শক্তি দেখাতে নিশ্চিতভাবেই এগিয়ে আসবেন। আমরা অবাক হয়ে যাই যখন দেখি বৃদ্ধাশ্রমে বৃদ্ধারা অতি আনন্দে দিন কাটাচ্ছেন, অতীতকে ভুলে যাচ্ছেন, বর্তমানকে আঁকড়ে নিয়ে এগিয়ে চলেছেন। আজকে এটুকুই থাক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে।